নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা রহস্য গল্প কালো কুকুর। সেবার শরৎকালে একদিন গোয়েন্দাপ্রবর কর্নেল নীলাদ্রি সরকার একথা ও কথার পর হঠাৎ বললেন, ডার্লিং, তোমার কি ছিপে মাছ ধরার নেশা আছে? শুনে একটু মন মারা হয়ে বললাম, ছিল, ভীষণ ছিল, কিন্তু দৈনিক সত্যসভাকে ঢোকার পর সারাক্ষণ খবরের পেছনে দৌড়বো নাকি ছিপ ফেলে জলের ধারে বসে থাকবো? থাকবে, যদি ছিপ ফেলে জলের ধারে বসে থেকেও তোমার কাগজের জন্য তোপা কোনো খবর জোটে। বলে ধুরন্ধর বৃদ্ধ মুচকি হেসে সাদা দাড়িতে আঙুলের চিরুনি টানতে থাকলেন। অবাক হয়ে বললুম, ব্যাপারটা কি বলুন তো? কর্নেল বললেন, মুর্শিদাবাদের রোশনিবাগ নামে একটা জায়গা আছে, সেখানে একটা প্রকাণ্ড ঝিলে নাকি পুরনো আমলের বিশাল সব মাছের আড্ডা, কিন্তু সম্প্রতি ওই ঝিলে নাকি পিশাচের উপদ্রব হয়েছে। যে ছিপ ফেলতে একলা যায় সে আর বাড়ি ফেরে না। বলেন কি? একটা ব্যাপার বোঝা যায়, ছিপ ফেলে মাছ ধরতে বড় একাগ্রতার দরকার। পাতনার দিকে চোখ রেখে বসে থাকতে হয়, আর সেই সুযোগে পিশাচ পেছন থেকে পা টিপে টিপে এসে তাকে ধরে। আপনি বিশ্বাস করেন না কথা? হাসতে হাসতে বললাম, পিশাচ বলে সত্যি কিছু আছে নাকি? কর্নেল গম্ভীর হয়ে বললেন, জানি না, তবে ওখানকার লোকে নাকি পিশাচটাকে দেখেছে। কেমন চেহারা তার? কুকুরের মতো, কালো একটা কুকুরের বেশে সে আসে, তারপর আচমকা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে গলা কামড়ে ধরে, টানতে টানতে নিয়ে যায়। জেদ চড়ে গেল মাথায়। বললুম, ঠিক আছে, তাহলে কালই আমাকে নিয়ে চলুন সেখানে। যত সব আজগুবি গল্প। পরদিন ভোরে জিপে রওনা হয়ে দুপুরের মধ্যে আমরা রোশনিবাগে পৌঁছে গেলুম। নবাবী আমলে সমৃদ্ধ আধা শহুরে গ্রাম। আমরা উঠলুম সেচ দপ্তরের বাংলোয়। ঝিলটা বাংলো থেকে 2 কিলোমিটার দূরে জঙ্গুলে পরিবেশে রয়েছে। আসলে এটা গঙ্গারই পুরনো একটা খাত। ঝটপট খাওয়া সেরে ছিপ নিয়ে বেরিয়ে পড়লুম। আসার সময় চৌকিদার পই পই করে বারণ করলো, যেন দুজনে সবসময় কাছাকাছি থাকি, নইলে পিশাচের পাল্লায় পড়ব। কিন্তু একলা না হলে পিশাচটা আসবে না। তাই হাসতে হাসতে কর্নেলকে বললাম, আপনি বরং পাখি প্রজাপতির খোঁজে ঘুরতে থাকুন, আমি পিশাচটার প্রতীক্ষা করি। কর্নেল হেসে বললেন, তুমি না বললেও আমি জলার ধারে বসে থাকতে রাজি হতুম না জানতুম। তারপর বাইনাকুলারটা চোখে দেখে গাছপালায় পাখি খুঁজতে থাকলেন। যখন চার এবং ছিপ ফেলে জলের ধারে বসেছি, তখন উনি জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেছেন। এবার কিন্তু একটু গা ছমছম করতে থাকলো। বারবার পেছন ঘুরে দেখে নিচ্ছি। বুদ্ধি করে সঙ্গে একটা লোহার রড এনেছিলাম, সেটা পাশে রেখে ফাতনার দিকে চোখ রেখে বসে আছি। বুচকুরি উঠতে শুরু করেছে। চারে মাছ আসার লক্ষণ এটা। ফাতনা নড়লেই খ্যাচ মারব। কিন্তু তারপরেই পেছনে গড়গড় গর্জন শুনে চমকে উঠল। ছাটপাট খুলে দেখি সত্যি একটা কালো কুকুর বিভৎস হাঁ করে চাপা গর্জন করছে সে। তার লাল মুখের দাঁতগুলো ঝকমক করছে হিংস্রতায়। ক্রূর কুতকুতে চোখে হিংসা ঠিকরে পড়ছে। লকলকে জিভ থেকে ফোটায় ফোটায় কি রক্ত ঝরছে। এক লাফে রডটা বাগিয়ে ছুটে গেল মুড়িয়ে হয়ে। কুকুরটা পিছিয়ে গেল, তারপর পালাতে থাকলো। কিন্তু রাগে আমার তখন মাথার ঠিক নেই। ওর মাথাটা রোডের বাড়ি মেরে দুপাক না করে ফিরছি না, যা থাকে বড়াতে। উঁচু নিচু গাছপালা, কাঁটা ঝোপ, তারপর চষা ক্ষেত। ঘাসে ঢাকা খোলামেলা পৌর জমি পেরিয়ে প্রাণীটা ছুটে চলেছে। আমিও ছুটে যাচ্ছি। মাঝে মাঝে সে পেছন ঘুরে যেন আমাকে দেখে নিচ্ছে, ক্রূর এবং মুখ ভঙ্গি করে গড়াচ্ছে।
কাঁটায় আমার প্যান্ট শার্ট ততক্ষণে ফর্দাফাই অবস্থা। জুতোয় জলকাদা লেগেছে প্রচুর। একখানে শুকনো লতায় পাতায় জড়িয়ে আছাড়ও খেলুম। তারপর মনে হলো কি আমার নাম ধরে ডাকছে, জয়ন্ত, জয়ন্ত। সম্ভবত কর্নেল ব্যাপারটা দেখতে পেয়েছেন। আমি কান করলুম না। কালো কুকুরটা মিটার 25 দূরত্বে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। তেমনি রক্তমাখা মুখ, কুতকুতে জ্বলন্ত চোখ, জিভ থেকে ফোঁটা ফোঁটা যেন রক্ত ঝরছে। আবার হুঙ্কার দিয়ে দৌড়লুম। পিশাচ হোক আর যাই হোক, আজ ওর একদিন কি আমার একদিন। গাছপালার ফাঁক দিয়ে রেল লাইন দেখা যাচ্ছিল। সামনে ভাঙাচোরা একটা বাড়িও দেখতে পেলুম। তাহলে বোধ করি রোশনিবাগ স্টেশন বাজারের পেছন দিকটায় এসে পড়েছি। কালো কুকুরটা বাড়িটার কাছে গিয়ে অদৃশ্য হলো। বাড়িটার কাছে যেই এসেছি এক অদ্ভুত কাণ্ড শুরু হলো। আচমকা চারিদিক থেকে কারা আমাকে খুদে হাতে যাচ্ছে তাই চিমটি কাটতে থাকলো। চোখ বুজে কুজো হয়েছিলাম। তারপর রডটা তুলে বাই বাই করে ঘোরাতে ঘোরাতে চোখ খুলে দেখি এক ঝাঁক চামচিকের পাল্লায় পড়েছি। চামচিকে যে আমার চিমটি কাটতে জানে কি জানতো। দ্বিগুণ জোরে রডটা ঘুরিয়ে ঘুরিয়ে চামচিকেগুলো ভাগিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু ক্ষুদ্র জীবগুলো সমানে হামলা চালিয়ে যেতে থাকলো। তখন হার মেনে দৌড়ে গিয়ে সামনের ভাঙা ঘরটার ভেতর ঢুকে পড়লুম। চামচিকে ঝাঁকটা সেখানেও ঢুকে হামলা করলো। বাড়িটার কোনো ঘরে দরজা জানালা বলতে কিচ্ছু নেই। সব কারা হয়তো খুলে নিয়ে গেছে। এঘর থেকে ও ঘর, তারপর আরেকটা ঘর। কোনো ঘরের ভেতর জঙ্গল গজিয়েছে এবং ছাদ ভাঙা কড়িকাঠ ঝুলে রয়েছে। শেষে যে ঘরটার সামনে গেলুম তার দরজা আস্ত আছে, দরজাটা খোলা। ভেতরে আসবাবপত্র দেখা যাচ্ছিল। হাঁপাতে হাঁপাতে সে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলুম। তারপর ঘুরে দেখি ঢ্যাঙা সুটকো চেহারা এক বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন খাটের পাশে এবং আমার দিকে কেমন চোখে তাকিয়ে আছেন। ঠোঁটের কোনায় হাসিটাও যেন অস্বস্তিকর। ভদ্রলোকের পরনে ধুতি পাঞ্জাবি, হাতের আঙুলে কয়েকটা পলা বসানো আংটি, এক মাথা সাদা চুল। কিন্তু তার চেয়ে অস্বস্তিকর ওর হাতে একটা চকচকে ছুরি। আমি কিছু বলার আগেই উনি ঘর ঘরে গলায় বললেন, রডটা দেখে। তারপর আমার কাছে এসে হাত থেকে রডটা প্রায় ছিনিয়ে নিলেন। পাগল নয় তো? আমি একটু ভ্যাবাচাকা খেলুম। উনি রডটা জানালা গলিয়ে ছুঁড়ে ফেললেন, কিন্তু ঠোঁটের কোনায় সেই হাসিটা লেগে আছে। চেহারায় কেমন ঠান্ডা হিংসার ছাপ। ভয়ে ভয়ে এবং অপ্রস্তুত মুখে বললাম, আপনার ঘরে ঢুকে পড়ার জন্য ক্ষমা করবেন। চামচিকের পাল্লায় পড়ে। কথা কেড়ে ভদ্রলোক খিক করে হেসে বললেন, খুব জ্বালিয়েছে বুঝি? তা ওদের পাল্লায় পড়লেন কিভাবে? একটা কালো কুকুর তাড়া করে আনছিলুম। ঝিলে ছিপ ফেলে বসেছিলুম। ওর থেকে ওই কুকুরটা গিয়ে ঝামেলা করছিল। ভদ্রলোক ওপাশে ঘুরে বললেন, দেখুন তো এই কুকুরটা নাকি। দেখেই চমকে উঠলুম। এতক্ষণে চোখের দৃষ্টি পরিষ্কার হয়েছে। ঘরটা বেশ বড়। কোনার দিকে একটা বেদির মতো উঁচু জায়গায় সেই সাংঘাতিক চেহারার কালো কুকুরটা দাঁড়িয়ে আছে চার পায়ে। সেই হিংস্র মুখভঙ্গি, রক্তলাল হাঁ করা মুখ, ধারালো দাঁত আর লকলকে জিভ। কিন্তু আশ্চর্য, কুকুরটা মমের মতো স্থির। শুধু তার হিংস্রটে চোখ দুটো জলজল করছে। আমার দিকেই তাকিয়ে আছে, যেন এখনই ঝাঁপিয়ে পড়বে আমার উপর। ভদ্রলোক হাসলেন আবার। চোখ নাচিয়ে বললেন, কি মনে হচ্ছে সেই কুকুরটা না? গলায় শুকিয়ে গেছে আতঙ্কে। বললুম, কিন্তু ওটা তো মনে হচ্ছে স্টপ করা একটা কুকুর। হ্যাঁ, আমার প্রিয় কুকুর জনি। মৃত্যুর পর ওর চামড়া ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর কাঠের গুঁড়ো, তুলো, স্পঞ্জ এসব জিনিস টাপ করে ওর চেহারাটা ফিরিয়ে এনেছি। দারুণ জ্যান্ত দেখাচ্ছে না? সায় দিয়ে বললুম, দেখাচ্ছে, কিন্তু কিন্তু কিসের এতে? ভদ্রলোক এগিয়ে গিয়ে কুকুরটার পিঠে হাত রাখলেন। আমি ট্যাক্সিডার্মি অর্থাৎ চামড়া বিদ্যায় দক্ষতা অর্জন করেছি। এ তার যৎকিঞ্চিত নমুনা। আপনি চামচিকের কথা বলছিলেন, দেখুন তো ওই চামচিকেগুলো নাকি। দেওয়ালের দিকে তাকিয়ে আবার আমার চমক জাগলো। সাদা দেওয়ালের গায়ে এক ঝাঁক চামচিকে সেটে রয়েছে। জলজলে নীল চোখ তাদের। দেখতে দেখতে শরীর হিম হয়ে গেল। ভদ্রলোক হাত বাড়িয়ে একটা চামচিকে তুলে হাতের তালুতে রেখে বললেন, ভীষণ জ্যান্ত দেখাচ্ছে, তাই না? যদি ছুরি দিয়ে কাটি রক্ত বেরোতেও পারে, বলা যায় না। বললুম, ট্যাক্সিডার্মিতে সত্যি আপনার অসাধারণ দক্ষতা, কিন্তু ওরা তো মৃত।
হ্যাঁ, আপাত দৃষ্টে মৃত। বৃদ্ধ আবার মুচকি হেসে চোখ নাচিয়ে বললেন, কিন্তু ওরা জীবিত হতে পারে, সেটাই আমার ট্যাক্সিডার্মির নতুন দিক। আশা করি তার পরিচয় চমৎকারভাবে পেয়েছেন। এবার আসুন, আপনাকে আরেকটা জিনিস দেখাই। কালো কুকুরটার পাশ দিয়ে ভয়ে ভয়ে এগিয়ে ওকে অনুসরণ করল। পাশের ঘরে ঢুকলে উনি দরজাটা এঁটে দিলেন। অস্বস্তিটা বেড়ে গেল। বৃদ্ধ এ ঘরের জানলা দুটো খুলে দিয়ে বললেন, এবার একে দেখুন। যা দেখলুম আতঙ্কে আমার মাথা ঘুরে উঠল। তেমনি বেদের উপর দাঁড়িয়ে আছে একটা লোক, পরনে প্যান্ট শার্ট, পায়ে জঙ্গল বুট আমারই মতো, হাতে একটা মাছ ধরা ছিপ এবং কাঁধে কিট ব্যাগ। একেবারে জ্যান্ত দেখাচ্ছে তাকে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে, ঠোঁটে একটু হাসি। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, সর্বনাশ। সর্বনাশ কিসের? বৃদ্ধ চোখ কটমট করে বললেন, মানুষ মরণশীল। তার শরীর একদিন গলে পচে নষ্ট হয়ে যায় প্রাকৃতিক নিয়মে। হিন্দুরা অবশ্য চিতার আগুনে পুড়িয়ে ফেলে। এই লোকটার শরীরও ধ্বংস হয়ে যেত, অথচ ওকে আমি অমরত্ব দিয়েছি। কখনো কখনো ওর ছিপ ফেলা নেশার কথা বিবেচনা করে ওকে বিলে ছিপ ফেলতে যেতে অনুমতি দিই। যাই ভাবো আমাকে, আমি কিন্তু এসব ব্যাপারে খুব উদাস। ভয়ে ভয়ে সায় দিলুম, আগে হ্যাঁ, তা তো বটেই। বৃদ্ধ হঠাৎ হাত বাড়িয়ে খপ করে আমার হাত ধরে চাপা গলায় বললেন, তুমি অমরত্ব চাও না? আঁতকে উঠে হাত ছাড়াবার চেষ্টা করে বললাম, না না, হাত ছাড়ুন আপনি। বৃদ্ধের গায়ে প্রচন্ড জোর, আর হাতটাও কি ভীষণ ঠান্ডা, হিম। রক্ত জমে যাচ্ছিল। খিক খিক করে হাসতে হাসতে বললেন, তেমন কিছু যন্ত্রণা হবে না, জাস্ট একটু মাথা ঘুরবে। গায়ে মলম মাখিয়ে দিয়ে চামড়াটা ছাড়িয়ে দেবো। তারপর তোমার চামড়ার ভেতর কাঠের গুঁড়ো, তুলো, স্পঞ্জ ঠেসে দেবো, ব্যাস অমর হয়ে যাবে। বলে কি, আবার জ্যান্ত শরীরের চামড়া ছাড়িয়ে নেবে আর তেমন কিছু যন্ত্রণা হবে না? প্রচণ্ড আপত্তি জানিয়ে বললুম, আমি অমর হতে চাই না, হাত ছেড়ে দিন। বৃদ্ধের চোখ দুটো জ্বলে উঠল। দেখো বাপু, তোমার এমন সুন্দর চামড়ায় খুঁত হবে বলে ছুরির খোঁচা মারছি না। এর আগে এমনি করে গোটা তিনেক চামড়া নষ্ট করেছি। বরবাদ হয়ে গেছে এক্সপেরিমেন্ট। জনার্দন বক্সির এক কথা, নুড়লি খোঁচা খাবে। যাও, টেবিলে শুয়ে পড়ো লক্ষ্মী ছেলের মতো। তাহলে এই পাগলা ট্যাক্সিডার্মিস্টের নাম জনার্দন বক্সি? কাকতি মিনতি করে বললাম, প্লিজ জনার্দন বাবু, আমাকে ছেড়ে দিন। আপনার এক্সপেরিমেন্ট তো সফল হয়েছে, আর কেন? জনার্দন বক্সি খিক খিক করে হেসে বললেন, ভয় নেই, ভয় নেই, টেরই পাবে না। তারপর সম্ভবত মলমের বোতল আনতে যেই ঘুরেছেন এবং হাতটা একটু আলগা হয়েছে, এক ধাক্কায় ছাড়িয়ে নিয়ে দরজা খুলে এক লাফে পাশের ঘরে গিয়ে পড়লুম। তারপর একেবারে বাইরে ভুতুরে চামচিকেগুলো হামলা করলো আবার। পেছনে সেই কালো কুকুরটাও গর্জে তেড়ে এলো কোত্থেকে। আমি চোখ বুজে নাক বরাবর দৌড় দিলুম। কিছুটা এগিয়ে একটা গাছের শেকড়ে ঠক্কর খেয়ে পড়তেই কুকুরটা আমাকে বাগে পেল। বিকট গর্জন করে ঝাঁপ দিল সে। সেই সঙ্গে যেন একটা শব্দ কানে এলো। ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেলুম সেই মুহূর্তে। যখন জ্ঞান হলো, তাকিয়ে দেখি বাংলোয় শুয়ে আছি, আলো জ্বলছে। বিছানার পাশে বসে আছেন আমার বৃদ্ধ বন্ধু। একটু হেসে বললেন, আশা করি সুস্থ হয়েছ ডার্লিং। না না, অমন করে চারপাশে তাকিয়ে দেখার কিছু নেই। জনার্দন বক্সির কালো অ্যালসেসিয়ানটাকে বাধ্য হয়ে গুলি করে মেরেছি। অবাক হয়ে বললুম, কিন্তু ওটা তো সত্যি সত্যি ভূত অথবা পিশাচ, কারণ বক্সিবাবু ওর মরা দেহটা স্টাক করে রেখেছেন দেখেছি। বক্সির দুটো কুকুর ছিল, দেখতে একই রকম। কোনো কারণে একটা কুকুর মারা পড়লে তাকে সে স্টাফ করে রেখেছিল, আর দ্বিতীয় কুকুরটাকে সে মানুষের মাংস খাওয়ানো শিখিয়েছিল। চামড়া ছাড়িয়ে মাংসগুলো খেতে দিত। কিন্তু চামচিকেগুলো? কর্নেল হাসতে হাসতে বললেন, কিছু চামচিকে মেরে বক্সিবাবু স্টাফ করে রেখেছিল বটে, তবে তোমার ওপর হামলা করেছিল যারা, তারা ভূত নয়, জ্যান্ত চামচিকে। তাদেরও সে মানুষের মাংস খাওয়ানো শেখাতো। যাই হোক, তোমার মাংস খুবলে নিতে পারেনি ওরা। খুব লাফালাফি করেছিলে কিনা? ওই পাগলা খুনিটাকে ধরিয়ে দিন এবার পুলিশের হাতে। দিয়েছি, এতক্ষণে সে থানার লক আপে, বলে কর্নেল উঠে দাঁড়ালেন। টেবিল থেকে এক গ্লাস গরম দুধ এনে বললেন, খেয়ে নাও ডার্লিং, গায়ে জোর পাবে। কাল সকালে আবার গিয়ে ঝিলে ছিপ ফেলতে আশা করি আর ভয় পাবে না। আমার ধারণা ঝিলের মাছগুলো বেশ বড়ই।
তাহলে বন্ধুরা, আজ এইখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।